সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। অনেক লম্বা ছুটি, অনেক অবসর, তাই না? নিশ্চয়ই এই ছুটিতে বইয়ের সাথে তোমাদের যেটা ভালো সম্পর্ক ছিল সেটা এখনো বজায় আছে। তাকে তোমরা দূরে ঠেলে দাওনি, নিশ্চয়ই কাছেই রেখেছো। কলেজ খুললে কিন্তু তোমাদের পরীক্ষার ডেট খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। এই জন্যই বলছি, প্রতিদিন কিছুটা সময় হলেও বইটা নিয়ে বসবে, পড়াগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের পড়াগুলোকে গুছিয়ে দেওয়ার জন্য তোমাদের অনলাইন ক্লাস তো আছেই। আমরা প্রতিটা শিক্ষক আমাদের সাধ্য মতো চেষ্টা করছি তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো যাওয়া যাক আজকে পড়াশোনায়। আজকে আমি থাকছি ব্যবস্থাপনা বিভাগে প্রথম বর্ষ অনার্সের ছাত্রছাত্রীদের সাথে। তোমাদের যে বই আছে প্রিন্সিপালস অফ মার্কেটিং, সেই বইয়ে দ্বিতীয় অধ্যায় যাচ্ছি আমরা। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের নাম হলো বাজারজাতকরণ পদ্ধতি ও বাজারজাতকরণ পরিবেশ। প্রথম অধ্যায়ে তোমাদেরকে পড়ানো হয়ে গেছে, এই জন্য আমি দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি। যতদূর মনে পড়ে আমি দ্বিতীয় অধ্যায়ও পড়িয়েছিলাম, তারপরেও শেষ করতে পারিনি, শুরু করেছিলাম। তাই আমি দ্বিতীয় অধ্যায় থেকেই আজকে শুরু করছি। বাজারজাতকরণ পদ্ধতি এবং বাজারজাতকরণ পরিবেশ, মার্কেটিং সিস্টেম অ্যান্ড দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট। আচ্ছা, পরিবেশ কি? আমাদের চারপাশের মানুষ, উদ্ভিদ, জীবজন্তু, জলবায়ু, নদী, সমুদ্র, হ্রদ, খনিজ, সংস্কৃতি, অর্থনীতি, প্রযুক্তি, নৈতিকতা, আইন ইত্যাদি নিয়েই কিন্তু পরিবেশ। আমাদের জীবনযাত্রার, আচার ব্যবহারের, অর্থনৈতিক ক্রিয়াকলাপে কম বেশি কিন্তু পরিবেশ দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত। মানুষের জীবনযাত্রা মতো প্রতিষ্ঠানিক কর্মকাণ্ড কিন্তু পরিবেশী প্রভাব থেকে মুক্ত নয়। আমরা এই প্রতিষ্ঠানের উপরে পরিবেশের যে প্রভাব রয়েছে সেটাই আলোচনা করব। সুতরাং আমরা আমাদের চ্যাপ্টারের নামটা জাস্ট মেমোরাইজ করো, একটু দেখো। নাম হচ্ছে বাজারজাতকরণ পদ্ধতি ও বাজারজাতকরণ পরিবেশ। মার্কেটিং সিস্টেম। মার্কেটিং সিস্টেম হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা, এখানে দেখো, এখানে সরবরাহকারী আছে, কোম্পানি আছে, প্রতিযোগী আছে, বাজারজাতকরণ মধ্যস্থ ব্যবসায়ী আছে, ভোক্তা আছে। এই সব কিছুই কিন্তু একে অপরের সাথে লিঙ্কড। এখানে কোম্পানি এবং প্রতিযোগী যেটা করে সেটা ভোক্তার সাথে যোগাযোগ করে এবং তাদের চাহিদা, রুচি, প্রয়োজনটাকে মাথায় নিয়ে তারা বাজারজাতকরণ মধ্যস্থ ব্যবসায়ীর মাধ্যমে ভোক্তার কাছে প্রোডাক্টটা পৌঁছে দেয়। ভোক্তার স্যাটিসফ্যাকশনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে। সরবরাহকারীও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা জিনিস কিন্তু একে অপরের সাথে লিঙ্কড, এবং সরবরাহকারী থেকে ভোক্তা পর্যন্ত যে পণ্য পৌঁছাবে সেটা সেটা সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে। সেটা পরিবেশের যে প্রভাবগুলো রয়েছে সেটা অনেকাংশে অনুঘটক হিসেবে কাজ করে। যেমন ধরো, জনসংখ্যা, অর্থনীতি, প্রাকৃতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক, এই সব কিছুই কিন্তু, এই সব শক্তিগুলো কিন্তু প্রভাবিত করে এই টোটাল প্রসেসটা চালানোর জন্য। এরপরে আসছি বাজারজাতকরণ পদ্ধতির লক্ষ্য। এখানে এক নম্বর পয়েন্ট দেখো, ভোগ সর্বোচ্চকরণ। অধিকাংশ বাজারজাতকরণ বিশেষজ্ঞদের মতে ভোগ সর্বোচ্চকরণ বাজারজাতকরণ পদ্ধতির লক্ষ্য হওয়া উচিত। কেননা ভোগ বাড়লে দেখবে উৎপাদন বাড়ে, কর্মসংস্থান বাড়ে, কোম্পানির সম্পদ সৃষ্টির সুযোগ তৈরি হয়। এতে মনে করা হয় মানুষের অধিক ব্যয়, ক্রয়, ভোগ করলে বেশি মানুষ সুখী হয়। আবার এক্ষেত্রে একটা কন্ট্রাডিক্টরি মতবাদও আছে। অনেকে মনে করে যে ক্ষুদ্রই সুন্দর, অল্পই যথেষ্ট। এখানে একটা মতবিরোধ আছে। তারপরেও কিন্তু এটা মেনে নিতেই হবে যে ভোগ সর্বোচ্চকরণ করলে কিন্তু বাজারজাতকরণের হচ্ছে লাভ হয় বেশি। এখানে দেখা যাচ্ছে যে কোম্পানি অনেক বেশি প্রফিট লাভ করে। ঠিক আছে, সেকেন্ডে আসছি ভোক্তার সন্তুষ্টি সর্বোচ্চকরণ, কাস্টমার স্যাটিসফ্যাকশন ম্যাক্সিমাইজেশন। আমরা জানি কাস্টমারকে কিং কিং বলা হয় মার্কেটিংয়ের ভাষায়, তাই না? কাস্টমার যদি স্যাটিসফাই থাকে,
তার মধ্যে যদি সে সব কিছু ব্যাপারে যদি সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু কোম্পানি খুব গুডউইল তার হবে, এবং হচ্ছে যে কাস্টমারের সন্তুষ্টি বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে কাস্টমার কিছু কিছু কাস্টমারের নিড থাকে, যেমন ধরো কাস্টমার চায় যে বিপুল বৈচিত্র্য, তাই না, পছন্দ এবং যাচাই করার মতো সুযোগ, পণ্য সম্পর্কে আগাম তথ্য, প্রয়োজনে ফেরত দেওয়ার এবং বদলে নেওয়ার ব্যবস্থা, তাই না, ক্রয় পরবর্তী সার্ভিস, খুচরা যন্ত্রাংশের নিশ্চয়তা, ওয়ারেন্টি, বিক্রয় কর্মীর চমৎকার ব্যবহার ইত্যাদি কিন্তু কাস্টমার চায়। এগুলো যদি সব মেনটেন করা হয় তাহলে কিন্তু বাজারজাতকরণ পদ্ধতি তার লক্ষ্যে পৌঁছতে পারবে। এরপরে আসছি পছন্দ, ৩ নাম্বার, পছন্দ সর্বোচ্চকরণ। বাজারজাতকরণ পণ্য সারিতে বিপুল বৈচিত্র্য থাকতে হবে। কাস্টমার যেটা চাবে তার রুচি, তার চাহিদা অনুযায়ী পণ্য কিন্তু থাকতে হবে। কাস্টমারের সন্তুষ্টি প্রাপ্তির জন্য কিন্তু এটাও একটা বড় রকমের ক্রাইটেরিয়া। নাম্বার 4-এ যাই। নাম্বার 4-এ হচ্ছে জীবনযাত্রার মান সর্বোচ্চকরণ। বাজারজাতকরণের লক্ষ্যের মধ্যে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে একটা মানুষের বা জনগোষ্ঠীর জীবনযাত্রার মান নির্ভর করে অনেক কিছুর উপরেই, এবং জীবনযাত্রার মান সর্বোচ্চকরণটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সর্বোচ্চকরণের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, যেমন ধরো বিনিয়োগ, আয়, সঞ্চয়, ভোগ ইত্যাদির উপরে কিন্তু জীবনযাত্রার মান নির্ভর করছে। অধিক পণ্য ও সেবা যে সমাজে ভোগ করা হয় সে সমাজে জীবনযাত্রার মান তত উন্নত হয়। এবং এছাড়া পণ্যের পর্যাপ্ততা, গুণগত মান, পণ্য ব্যয়, পরিবেশের মান, সামাজিক এবং সাংস্কৃতিক কল্যাণ, ভোগ্য পণ্যের পরিমাপ ইত্যাদি জীবনযাত্রার মানের সূচক হিসেবে গণ্য করা হয়। এরপর আসছি সামাজিক কল্যাণ সর্বোচ্চকরণ। শুধুমাত্র কি ব্যবসায় করে যাব আমরা সমাজের কল্যাণের কথা ভাববো না? অবশ্যই এই ব্যাপারগুলো ভাবতে হয়। অধিকাংশ বাজারজাতকরণ বিশেষজ্ঞদের মতে বাজারজাতকরণ প্রতিষ্ঠানসমূহ এবং ভোক্তারা সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাই সামাজিক কল্যাণ সর্বোচ্চকরণ বাজারজাতকরণ পদ্ধতির লক্ষ্য হওয়া উচিত। এখানে সমাজের জন্য অপ্রয়োজনীয় ক্ষতিকর ধারণা, খারাপ অভ্যাসসমূহ বর্জন করার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে, বা সমাজে প্রত্যাশিত বা মঙ্গলজনক ধারণা উন্নয়নের জন্য সংগঠিত প্রতিষ্ঠার মাধ্যমেও কিন্তু সামাজিক কল্যাণ নিশ্চিত করা যেতে পারে। এখানে এখন ভোক্তাবাদ বা পরিবেশবাদ আন্দোলনের কথা আমরা বলতে পারি। এরা কিন্তু এই সব সামাজিক কল্যাণ সর্বোচ্চকরণের ক্ষেত্রে কিন্তু সাহায্য করতে পারে। তো এইগুলো হচ্ছে বাজারজাতকরণ পদ্ধতির লক্ষ্যর এই মোট 5টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা যাব বাজারজাতকরণ পরিবেশের সংজ্ঞা। পরিবেশের কথা আমি প্রথমে বলেছিলাম, আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু মিলে কিন্তু পরিবেশ, তাই না? এবং এই পরিবেশ আমাদের মার্কেটিং সেক্টরকে অনেক বেশি প্রভাবিত করে। বিখ্যাত ব্যক্তিরা অনেক সংজ্ঞা দিয়েছেন, যেহেতু ফিলিপ কটলার মার্কেটিংয়ের জনক, তার সংজ্ঞাটা দিয়ে শুরু করি। মার্কেটিং এনভায়রনমেন্ট ইজ দ্য অ্যাক্টরস অ্যান্ড ফোর্সেস আউটসাইড মার্কেটিং দ্যাট এফেক্ট মার্কেটিং ম্যানেজমেন্টস অ্যাবিলিটি টু বিল্ড অ্যান্ড মেইনটেইন সাকসেসফুল রিলেশনশিপ উইথ টার্গেট কাস্টমার্স। অর্থাৎ বাজারজাতকরণ পরিবেশ কতগুলো বাহ্যিক পক্ষ ও শক্তি দ্বারা গঠিত, যা অভীষ্ট ক্রেতাদের সাথে সাফল্যজনক সম্পর্কের উন্নয়ন ও রক্ষা করার ক্ষেত্রে কোম্পানির দক্ষতায় প্রভাব ফেলে। আরেকজন বলেছেন স্কিনার, তার মতে দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট ইনক্লুডস অল দ্য ফোর্সেস আউটসাইড অর্গানাইজেশন দ্যাট ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনফ্লুয়েন্স ইটস মার্কেটিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে সমস্ত শক্তি বাজারজাতকরণ পরিবেশে অন্তর্ভুক্ত, যা এর বাজারজাতকরণ কার্যক্রমকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে। আরেকজনের সংজ্ঞা বলি, ব্রুচ অ্যান্ড হুস্টন। উনি বলেছেন, দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট ইজ এ সেট অফ ডাইভার্স, ডাইনামিক অ্যান্ড আনকন্ট্রোলেবল ফোর্সেস দ্যাট impinge on an organization's marketing operations and opportunities। অর্থাৎ বাজারজাতকরণ পরিবেশ হচ্ছে বিভিন্নমুখী, গতিশীল এবং অনিয়ন্ত্রণযোগ্য শক্তির সেট, যা প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রম এবং সুযোগগুলোর উপর প্রভাব সৃষ্টি করে। সুতরাং আমরা 3 জনের সংজ্ঞা শুনলাম। আমরা কি দাঁড় করাতে পারি সংজ্ঞাকে আমরা কয়েকটা পয়েন্ট বা কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে আনতে পারি। 1 নম্বরে বলা যেতে পারে
বাজারজাতকরণ পরিবেশ কতগুলো পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক উপাদানের সমাহার। ঠিক আছে, নাম্বার 2তে যেতে পারি যে এ পরিবেশ পরিবর্তনশীল এবং তা কোম্পানির জন্য সুযোগ, হুমকি এবং অনিশ্চয়তাও কিন্তু সৃষ্টি করতে পারে। নাম্বার 3, বাজারজাতকরণ পরিবেশ কোম্পানির কার্যক্রমকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে। আরেকটা পয়েন্ট, ব্যষ্টিক পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণযোগ্য হলেও সামষ্টিক পরিবেশ বাজারজাতকরণ ব্যবস্থাপকের সম্পূর্ণ অনিয়ন্ত্রণযোগ্য। লাস্ট ওয়ান, প্রতিষ্ঠানের সাফল্য বা ব্যর্থতা বহুলাংশে পরিবেশের উপরই নির্ভরশীল। এই যে আমরা 5টা বৈশিষ্ট্য পেলাম, এটা কিন্তু এই সংজ্ঞা থেকেই, এনাদের উক্তি থেকে কিন্তু আমরা দাঁড় করালাম। এটা অবশ্যই বইয়ে, তোমরা এগুলো সব বই পাবা, জাস্ট হচ্ছে যে মনে রাখার চেষ্টা করবা, তাহলে কিন্তু সংজ্ঞাটা মাথায় থাকবে। অতএব পণ্য, সেবা, ধারণা বাজারজাতকরণের জন্য অনুকূল বা প্রতিকূল অবস্থার কতগুলো নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক উপাদান যা বাজারজাতকরণ কার্যাবলীর উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, তাকেই কিন্তু আমরা বাজারজাতকরণ পরিবেশ বলছি। আমরা কেন শিখব এই বাজারজাতকরণ পরিবেশের, কেন শিখব, কারণটা কি? তারও কিছু কারণ রয়েছে, সেগুলো আমরা পয়েন্ট আকারে পেয়েছি বইয়ে। প্রথমে আসি আমরা কার্যক্রম পরিচালনা। আমরা মার্কেটিংয়ের যে দৈনন্দিন কার্যক্রমগুলো রয়েছে সেটা পরিচালনা করতে গেলে তোমাকে কিন্তু বাজারজাতকরণের যে বাহ্যিক যে পরিবেশ রয়েছে সেটা তোমাকে সম্যক ধারণা থাকতে হবে, এই জন্য এটা জানা খুব দরকার। সেকেন্ডে আছে হুমকি এবং সুযোগ চিহ্নিতকরণ। আমরা জানি যে ব্যষ্টিক এবং সামষ্টিক যে পরিবেশ থাকে সেগুলোর মধ্যে সামষ্টিক পরিবেশকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, কিন্তু ব্যষ্টিক পরিবেশকে নিয়ন্ত্রণ করা যায়। তাই এর কিছু সর্ট অ্যানালাইসিসের মাধ্যমে করা যেতে পারে। কিছু হুমকি, কিছু সুযোগ যে ব্যাপারগুলো রয়েছে এগুলো চিহ্নিত করার জন্য আমাদের বাজারজাতকরণ পরিবেশ সম্বন্ধে আইডিয়া থাকা জরুরি। নিয়ন্ত্রণ, যেগুলো নিয়ন্ত্রণযোগ্য উপাদান রয়েছে সেগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য কিন্তু চারিদিকে কি হচ্ছে সেই সুযোগ, হুমকিগুলো চিন্তা করেই কিন্তু আমাদের নিয়ন্ত্রণের ব্যাপারটা মাথায় আসে। তারপর আছে সঠিক কৌশল গ্রহণ। স্ট্র্যাটেজি ছাড়া কিছুই হয় না। ব্যবসায় উন্নতি লাভ করতে গেলে স্ট্র্যাটেজি ফলাতেই হবে এবং চারিদিকে কম্পিটিটররা কী করছে সেই ব্যাপারেও নজর রাখতে হবে। এই জন্য নতুন কৌশল গ্রহণের জন্য কিন্তু এই মার্কেটিংয়ের হচ্ছে যে পরিবেশ সম্বন্ধে অধ্যয়ন করতে হবে। নাম্বার 5-এ আসি অভিযোজন মানে কি? অ্যাডাপ্টেশন। অনেক সময় সিচুয়েশনের কারণে আমাদেরকে কৌশল চেঞ্জ করতে হতে পারে, বা তুমি ধরো ভেবে রেখেছো কিছু, সেটা হলো না, বাস্তবে অন্য কিছু হলো, সেক্ষেত্রে কিন্তু খাপ খাওয়ানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও কিন্তু অভিযোজনের দরকার হয়। এই জন্য কিন্তু পরিবেশ সম্বন্ধে সম্যক ধারণা লাভ করতে হবে। তারপরে আসছি সবলতা এবং দুর্বলতা চিহ্নিতকরণ। প্রথমে যেটা বলেছিলাম যে হুমকি এবং সুযোগ যেমনভাবে চিহ্নিত করতে হবে, ঠিক তেমনই কিন্তু সবলতা এবং দুর্বলতা চিহ্নিত করতে হবে। তোমার কনভেন্স কেমন, তোমার ম্যান পাওয়ার ওখানে অ্যাভেলেবেল কিনা, তোমার যন্ত্রাংশর ওখানে মেরামত করার সুবিধা আছে কিনা, এই সব কিছু সুযোগ বা তোমার যে দুর্বলতাগুলো সব কিছু চিহ্নিত করেই কিন্তু তোমাকে আগাতে হবে। এই জন্য এর চারপাশে সব কিছু তোমাকে সাপোর্ট করছে কিনা এটা কিন্তু ভাবতে হবে পরিবেশটা। ঠিক আছে, তারপর হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা করা। সবসময় তোমরা জানো যে ব্যষ্টিক পরিবেশে বা সামষ্টিক পরিবেশে আমাদের অনেক কিছুই অনুঘটক প্রভাবক রয়েছে, যেগুলোকে আমাদের মোকাবেলা করতে হয়, এবং হচ্ছে যে আমাদের কম্পিটিটর তো থাকেই কোম্পানি, সেগুলোও মোকাবেলা করতে হয়। এজন্য এই প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য এই মার্কেটিং এনভায়রনমেন্ট জানা দরকার। সমস্যা পূর্বানুমান, ফোরকাস্টিং প্রবলেমস। পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যা অনেক সময় বাধাগ্রস্ত হয়ে দাঁড়াতে পারে। তাই প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য এবং সমস্যা পূর্বানুমান এবং প্রতিরোধের জন্য বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ করার দরকার হয়ে পড়ে। তারপরে হচ্ছে পরিবর্তন চিহ্নিতকরণ। মার্কেটিং এনভায়রনমেন্ট সবসময় পরিবর্তনশীল, তাই এটা পরিবর্তনের কথা চিন্তা করেও কিন্তু এই মার্কেটিং এনভায়রনমেন্ট অধ্যয়ন করা প্রয়োজন। লাস্ট ওয়ান হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। এখানে মার্কেটিংয়ের যে এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে যে অনুকূলে থাকলে দেশের অর্থনৈতিক পরিবেশও ভালো থাকে, তাই মার্কেটিং এনভায়রনমেন্ট দেশের অর্থনৈতিক উন্নয়নেও কিন্তু সহায়তা দান করে এবং সেটা সহায়তা দান করে। আমরা এতক্ষণ আলোচনা করলাম
মার্কেটিং এনভায়রনমেন্ট কাকে বলে এবং এই বাজারজাতকরণ পরিবেশের প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদটা এখন আলোচনা করব। দেখো এখানে ব্যষ্টিক এবং পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ দুভাগে ভাগ করেছি আমি। বইয়ের মধ্যেই তোমরা পাবা এগুলো। ব্যষ্টিক পরিবেশের মধ্যে পড়ছে কোম্পানি, সরবরাহকারী, বাজারজাতকরণ, মধ্যস্থ ব্যবসায়, ক্রেতা সাধারণ, প্রতিযোগী, জনগোষ্ঠী। আর সমষ্টিকের মধ্যে পড়ছে জনসংখ্যা, পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ। এগুলো নিয়েই কিন্তু তোমাদের পুরো চ্যাপ্টারটাই কিন্তু আলোচনা করা হয়েছে এগুলো নিয়েই, এবং এগুলোর প্রভাব কতটুকু পড়ছে এই সব কিছু নিয়েই কিন্তু তোমাদের এই পুরো চ্যাপ্টারটা। ব্যষ্টিক পরিবেশে প্রথমে আলোচনা করি। এখানে ব্যষ্টিক পরিবেশে প্রথমে কি রয়েছে? কোম্পানি, তাই না? ব্যষ্টিক পরিবেশের প্রথমে ব্যষ্টিক পরিবেশের সংজ্ঞাতেই যাই। কোম্পানির বাজারজাতকরণ কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে এমন পক্ষ, শক্তি, সত্তা ও পারিপার্শ্বিক অবস্থাকে ব্যষ্টিক পরিবেশ বলে। এখানে দেখো, খেয়াল করো, ব্যষ্টিক পরিবেশ কিন্তু মার্কেটিংয়ের কার্যক্রমকে কিন্তু প্রত্যক্ষভাবে প্রভাবিত করছে, এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে যে এই ব্যষ্টিক পরিবেশকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সামষ্টিক পরিবেশে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাই যত রকম স্ট্র্যাটেজি রয়েছে, যত কিছু আছে, আমরা যদি ফলাতে চাই সেটা এই ব্যষ্টিক পরিবেশের মাধ্যমেই কিন্তু ফলানো যেতে পারে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরিবেশ, এবং এটা সম্বন্ধে সম্যক ধারণা লাভ করাটা একজন কোম্পানির জন্য খুব দরকার। প্রথমে আসি এর এর যে উপাদানগুলো রয়েছে, প্রথমে আসি কোম্পানি। হ্যাঁ, কোম্পানির সংজ্ঞায় আসার আগে আমরা ব্যষ্টিক পরিবেশের পরিবেশকে নিয়ে কয়েকজন উক্তি দিয়েছেন। ফিলিপ কটলারের সংজ্ঞাটা প্রথমে আলোচনা করি। উনি বলেছেন, ফিলিপ কটলার বলেছেন, the microenvironment includes all of the actors close to the company that affect positively or negatively its ability to create value for and relationships with its customers. অর্থাৎ ব্যষ্টিক পরিবেশ হচ্ছে কোম্পানির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শক্তিসমূহ যা ধনাত্মক বা ঋণাত্মকভাবে ক্রেতার ভ্যালু এবং সম্পর্ক সৃষ্টির জন্য ক্রেতাদের সাথে কোম্পানির সামর্থ্যকে প্রভাবিত করে। আচ্ছা, আমরা ব্যষ্টিক পরিবেশের সংজ্ঞায় কিছু বৈশিষ্ট্য পাই এই ফিলিপ কটলার এবং গ্রে আর্মস্ট্রংয়ের কিছু উক্তি এবং আর্ডিয়ান পালমারের উক্তি দুটা মিলে আমরা ব্যষ্টিক পরিবেশের কিছু বৈশিষ্ট্য দাঁড় করাতে পারি। আমি স্লাইডটা তুলতে ভুলে গেছি, তোমরা সবই বইয়ে পাবা, তাই বই দেখে আমি তোমাদেরকে বৈশিষ্ট্যগুলো বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা সবই বই পাবা, টেনশনের কিছু নেই, জাস্ট আমি এই স্লাইডটা তুলতে ভুলে গেছি। আচ্ছা, বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে বলি, তাহলে ব্যষ্টিক পরিবেশের সংজ্ঞা সম্বন্ধে তোমাদের একটু সম্যক ধারণা তোমরা লাভ করতে পারবে। প্রথমে আসি, ব্যষ্টিক পরিবেশ কতগুলো পক্ষ, শক্তি, সত্তা এবং পারস্পরিক অবস্থার সৃষ্টি। খেয়াল করো, ব্যষ্টিক পরিবেশ কিন্তু কতগুলো পক্ষ, শক্তি, সত্তা এবং পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি। দ্বিতীয় হচ্ছে, পরিবেশের উপাদানগুলো কোম্পানির কার্যক্রমে সরাসরি প্রভাব বিস্তার করে। তারপরে হচ্ছে, উপাদানগুলো কোম্পানির কাছাকাছি অবস্থান করে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, ব্যষ্টিক পরিবেশকে কোম্পানি কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারে। লাস্ট ওয়ান হচ্ছে, ব্যষ্টিক পরিবেশ উপাদানগুলো বাজারজাতকারীকে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সহায়তা করে। সুতরাং আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ব্যষ্টিক পরিবেশ কোম্পানির কাছাকাছি থাকে, আমরা এই পরিবেশের উপর কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারি, এবং এই পরিবেশ আমাদের পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সহায়তা করতে পারে, এবং এই পরিবেশ আমাদের মার্কেটিং কার্যক্রমকে খুব সরাসরি প্রভাবিত করে। ঠিক আছে, তো এই উপাদানগুলো আমি আবার লিখেছি: কোম্পানি, সরবরাহকারী, বাজারজাতকরণ, মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা সাধারণ এবং প্রতিযোগী এবং জনগোষ্ঠী। এরা হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদান। এখন যাই মার্কেটিংয়ের উপরে। এই যে ব্যষ্টিক যে পরিবেশের প্রভাব রয়েছে সেটা কি? প্রথমেই আমরা আসি কোম্পানির ক্ষেত্রে। কোম্পানি কি? কোম্পানির সংজ্ঞা তোমরা জানো, তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, এবং বেসিক তোমাদের এই সম্বন্ধে ধারণা আছে। কোম্পানি নিজেই ব্যষ্টিক পরিবেশে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি শক্তি। বিভিন্ন বিভাগের সকল কার্যক্রমের মাধ্যমে কোম্পানি কর্মকাণ্ড পরিচালিত হয়। তোমরা জানো যে একটা কোম্পানিতে উৎপাদন বিভাগ থাকে, ক্রয় বিভাগ থাকে, হিসাব বিজ্ঞান বিভাগ থাকে, অর্থ সংস্থান বিভাগ থাকে, গবেষণা উন্নয়নের বিভাগ থাকে, এরকম অনেকগুলো বিভাগ থাকে, এবং কোম্পানির এবং যে শীর্ষ ব্যবস্থাপনা আছে তাদের কর্তৃক গৃহীত কোম্পানির যে লক্ষ্য, উদ্দেশ্য, কৌশল, পরিকল্পনা, নীতি যেগুলো থাকে
সেগুলো কিন্তু এই সবগুলো বিভাগ মিলিয়ে কিন্তু সহযোগিতা করার মাধ্যমে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়। সুতরাং প্রত্যেক বিভাগের এই সমন্বয় খুবই দরকার এবং সুষ্ঠু সমন্বয়ের জন্য এই অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে খুব অভ্যন্তরীণ পরিবেশটা খুব ভালো হওয়া দরকার, ঠিক আছে? এই জন্য কোম্পানির অভ্যন্তরীণ পরিবেশও কিন্তু এই ব্যষ্টিক পরিবেশের মধ্যে পড়ছে। নাম্বার 2-তে যাই, সরবরাহকারী। সরবরাহকারী বলতে আসলে বোঝাচ্ছে যে কোম্পানির উৎপাদন কাজের জন্য যারা কাঁচামাল সরবরাহ করে বা খুচরা যন্ত্রাংশ সরবরাহ করে তাদেরকে আমরা বলছি সরবরাহকারী। এটা ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কেউ হতে পারে, হ্যাঁ? এবং এদের যে মেইন যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক মানের পণ্য এবং সেবা উৎপাদনের জন্য সঠিক মানের উপকরণ আবশ্যক। এই জন্য পণ্যের দাম, পণ্যের মান, নিয়মিত যোগানের সামর্থ্য বিবেচনা করে কিন্তু সরবরাহকারী নির্বাচন করতে হয়। তারপরে আসছি বাজারজাতকরণ সেবা এজেন্সি। এখানে বাজারজাতকরণ সেবা এজেন্সির কথা বলতে বোঝাচ্ছে বাজারজাতকরণ মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ী বলতে এখানে তোমরা জানো এদেরকে, এই নামগুলো অনেক শুনেছো। কারা বলো তো? মধ্যস্থ ব্যবসায়ী কাদেরকে বলা হয়? মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে সহায়ক কোম্পানি বা সহায়ক কোম্পানি পণ্য বা সেবা চূড়ান্ত ভোক্তা ব্যবহারের কাছে পৌঁছে দেয় এরা। যেমন ধরো এখানে বলা যেতে পারে যে পুনঃবিক্রেতা, বস্তুগত বন্টন প্রতিষ্ঠান, বাজারজাতকরণ সেবা এজেন্সি বা আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী। এদের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দক্ষতা, ব্যয়, সেবার মান বিবেচনা করে কিন্তু মধ্যস্থ ব্যবসায় নিয়োগ করতে হয়। এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হয়, ঠিক আছে? তারপরে আসছে এবং এখানে মধ্যস্থ ব্যবসায়ীকে আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে পুনঃবিক্রেতা, বস্তুগত বন্টন প্রতিষ্ঠান, বাজারজাতকরণ সেবা এজেন্সি, আরেকটি হচ্ছে আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ীর মধ্যে পুনঃবিক্রেতা আছে। পুনঃবিক্রেতা বলতে কি বোঝায়? যারা কোম্পানির ক্রেতা অনুসন্ধানে বা পুনঃবিক্রয়ে সাহায্য করে তারাই কিন্তু পুনঃবিক্রেতা, ঠিক আছে? এবং বস্তুগত বন্টন প্রতিষ্ঠান কারা? যেমন ধরো যে যারা পরিবহন সংস্থা, গুদামজাতকরণ প্রতিষ্ঠান ইত্যাদি, এরা কিন্তু পণ্যসমূহ পৌঁছাতে সহায়তা করে, পণ্য সংরক্ষণ এবং গুদামজাতকরণ ইত্যাদি কাজ সম্পাদনে সহায়তা করে। তারপর আসছে বাজারজাতকরণ সেবা এজেন্সি। এরা কারা? এরা হচ্ছে যেমন ধরো বিভিন্ন ব্যাংক, বিমা, এরা অনেক সময় দেখাচ্ছে যে বাজার সেবা এজেন্সির মধ্যে পড়ছে যে বিজ্ঞাপনী সংস্থা, মিডিয়া প্রতিষ্ঠান, সেবা বিক্রয় করতে যারা সাহায্য করে তারা, গবেষণা প্রতিষ্ঠান, এরা সেবা এইরকম কাঙ্ক্ষিত বাজার বেছে নেওয়ার জন্য সাহায্য করে। তারপর আসছে আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী। আর্থিক মধ্যস্থ ব্যবসায়ীগুলোর মধ্যে হচ্ছে ব্যাংক, বিমা সংস্থাগুলো, এরা বিভিন্ন রকম ঋণ দানকারী প্রতিষ্ঠান, এরা বিভিন্ন রকম আর্থিক লেনদেন সহায়তার মাধ্যমে কিন্তু আমাদের মার্কেটিং এর কাজে হেল্প করে। তারপর আসছি ক্রেতা সাধারণ। ক্রেতা বলতে কাদেরকে বোঝায়? যারা পণ্য ক্রয় করে তারাই হচ্ছে ক্রেতা। ফিলিপ কটলার এবং অ্যান্ড আদার্সের মতে বায়ার্স আর পারসনস হু হ্যাভ ফর্মাল অথরিটি টু সিলেক্ট দ্য সাপ্লায়ার অ্যান্ড অ্যারেঞ্জ দ্য পারচেজ টার্ম। অর্থাৎ ক্রেতা হচ্ছে ব্যক্তি যাদের সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে এবং ক্রয় শর্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে আনুষ্ঠানিকতা কর্তৃত্ব রয়েছে। পণ্য এবং সেবার বৈচিত্র্যতার কারণেই ক্রেতাদের মধ্যে কিন্তু বৈশিষ্ট্য এবং আচরণগত পার্থক্য দেখা যায়। এখানে আমরা 5 ধরনের কিন্তু ক্রেতা পাই। 1 নম্বর ক্রেতা হচ্ছে ভোক্তা বাজার। অর্থাৎ ধরো যে আমাদের বাসায় যেমন ধরো তোমাদের বাবা মা ভোক্তা, তোমরা ভোক্তা, তোমাদের বাসায় যেটা বাজার করা হয় রেগুলার ডেইলি, সেটা হচ্ছে ভোক্তা বাজারের মধ্যে পড়ছে, ঠিক আছে? তারপর আসছে ব্যবসায় বাজার। ব্যবসায় বাজার বলতে বোঝাচ্ছে পুনঃপ্রক্রিয়াজাতকরণ বা উৎপাদন কাজে ব্যবহারের জন্য পণ্য বা সেবা ক্রয়কারীদের নিয়ে ব্যবসা বাজার গঠিত, যেমন ধরো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে যে পুনঃবিক্রেতার বাজার। পুনঃবিক্রেতা আমি এর আগে আলোচনা করেছি। তারপরে বলছি যে পুনঃবিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয়কারীদের নিয়ে পুনঃবিক্রেতার বাজার গঠিত, যেমন ধরো পাইকারি বা খুচরা কারবারি বাজার, ঠিক আছে? তারপর হচ্ছে সরকারি বাজার, গভর্নমেন্ট মার্কেট। সরকারি সেবা উৎপাদন বা প্রয়োজন আছে এমন লোকদের নিকট হস্তান্তরের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে। এই জাতীয় সরকারি সংস্থাসমূহকে নিয়ে সরকারি বাজার গঠিত, যেমন ধরো সরকারি হাসপাতাল, অফিস, এগুলোতে যেসব জিনিস দরকার হয় সেই জিনিসগুলো ক্রয় করার জন্য যে বাজার, সেটা হচ্ছে সরকারি বাজার।
আন্তর্জাতিক বাজার, বৈদেশিক ক্রেতাদের নিয়ে আন্তর্জাতিক বাজার গঠিত, যেমন ধরো ভোক্তা, উৎপাদনকারী, পুনঃবিক্রেতা, সরকার। তারপর আসছি প্রতিযোগী। প্রতিযোগিতা সম্বন্ধে আমি এর আগেও আলোচনা করেছি যে একই জাতীয় পণ্য বা সেবা প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহ পরস্পর কিন্তু বিরোধী হয়। বিক্রয় বৃদ্ধি এবং বাজার শেয়ার বৃদ্ধি, মুনাফা বৃদ্ধির চেষ্টায় প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো একই প্রকৃতির ক্রেতাদের নিকট নিজের বক্তব্য তুলে ধরে। এরাই হচ্ছে কিন্তু প্রতিযোগী। এক্ষেত্রে এই অবস্থায় প্রতিযোগী প্রতিষ্ঠানসমূহ প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা, পণ্যের ধরন সম্পর্কিত প্রতিযোগিতা, সাধারণ প্রতিযোগিতা, একচেটিয়া বাজার প্রতিযোগিতা, অতি গোপন প্রতিযোগিতা ইত্যাদি প্রতিযোগিতা কিন্তু অবতীর্ণ হয়। এক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানের আয়তন, মূলধন, লোকবল, মুনাফা, ভবিষ্যৎ লক্ষ্য ইত্যাদি বিবেচনা করে কিন্তু বাজারকারীকে তার প্রতিযোগীদেরকে চিহ্নিত করতে হবে এবং কৌশল অবলম্বন করতে হতে পারে। তারপরে আসছে জনগোষ্ঠী। জনগোষ্ঠীকে আমরা বেশ কয়েক ভাগে ভাগ করেছি। জনগোষ্ঠী হচ্ছে কোম্পানির ব্যষ্টিক পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান, এবং এখানে ফিলিপ কটলার এবং গ্রে আর্মস্ট্রং একটা সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন জনগোষ্ঠী হচ্ছে যে কোনো দল যার প্রকৃত বা সম্ভাব্য স্বার্থ রয়েছে অথবা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের সামর্থ্যের উপর প্রভাব রয়েছে। আমরা এর ক্লাসিফিকেশনগুলো আলোচনা করলে জনগোষ্ঠী সম্বন্ধে তোমাদের আরও একটা ভালো ধারণা হবে। প্রথমে আসি আমরা আর্থিক জনগোষ্ঠী সম্বন্ধে। একটু আগে আলোচনা করেছিলাম যে ব্যাংক, বিমা, বিনিয়োগকারী এরা হচ্ছে আর্থিক জনগোষ্ঠী, যারা হচ্ছে যে এরা হচ্ছে কোম্পানির বাজারজাতকরণের কাজে খুব বেশি প্রভাবিত করে। গণমাধ্যম জনগোষ্ঠী। গণমাধ্যম বলতেই প্রথমে মনে হচ্ছে হয়তোবা যে সংবাদপত্র, ম্যাগাজিন, রেডিও, টেলিভিশন, আসলেই কিন্তু তাই। এবং এরা বিভিন্ন রকম খবর প্রচার করে। এরাও কিন্তু অনেক রকমভাবে, এই জনগোষ্ঠীও কিন্তু অনেক রকমভাবে প্রভাবিত করে। তারপর আসছে সরকারি জনগোষ্ঠী। সরকারি বিভিন্ন কার্যক্রম দ্বারা বাজারজাতকরণ কার্যক্রমেও কিন্তু প্রভাবিত হয়। পণ্যের নিরাপত্তা, বিজ্ঞাপনের সত্যতা, বিশ্বাসযোগ্যতা এবং অন্যান্য বিষয় তদারকির দায়িত্বে সরকারি জনগোষ্ঠী নিয়োজিত থাকে। তারপর আসছে নাগরিক কার্যক্রম জনগোষ্ঠী। নাগরিক কার্যক্রম জনগোষ্ঠী যেমন ধরো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন তোমরা জানো, ঠিক সেরকম ভোক্তা সংগঠন, পরিবেশবাদী গ্রুপ, সংখ্যালঘু সম্প্রদায় ইত্যাদি নাগরিক কার্যক্রম জনগোষ্ঠীর দ্বারা কোম্পানির বাজারজাতকরণ কার্যক্রম প্রশ্নের সম্মুখীন হতে পারে। এরাই কিন্তু হচ্ছে নাগরিক কার্যক্রম জনগোষ্ঠী। এরা কিন্তু ভোক্তা এবং নাগরিক গ্রুপগুলোর সাথে কিন্তু কোম্পানির সংযোগ বিভাগের সুসম্পর্ক গড়ে তুলতে পারে। তারপর আসছি স্থানীয় জনগোষ্ঠী। প্রতিবেশী এবং কমিউনিটি সংগঠন দ্বারা বাজারজাতকরণ কার্যক্রমও ব্যাপকভাবে প্রভাবিত হয়। এখানে কোম্পানি কমিউনিটি সম্পর্কিত কর্মকর্তা নিয়োগ করে যদি স্থানীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে বা চাঁদা প্রদান করে বা সভায় যোগদান করে, স্থানীয় জনগণকে সাহায্য করার মাধ্যমে এই জনগোষ্ঠীর সাথে ভালো সম্পর্ক রাখতে পারে। তারপর আসছে সাধারণ জনগোষ্ঠী। সাধারণ জনগোষ্ঠী মানে জেনারেল পাবলিককে বোঝাচ্ছে। কোম্পানির লক্ষ্য রাখতে হবে যে পণ্য এবং সেবা কার্যক্রমের প্রতি সাধারণ জনগোষ্ঠী কীরূপ দৃষ্টি পোষণ করছে, কেননা কোম্পানির প্রতি এদের মনোভাব পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়ে, তাই না? যেমন ধরো ন্যাশনাল ব্যাংক লিমিটেড গাছ লাগানোর মাধ্যমে, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বিনামূল্যে চারা গাছ বিতরণের মাধ্যমে কিন্তু জনগোষ্ঠীর খুব কাছে পৌঁছে কিন্তু তাদের একটা ভালো ইমেজ তৈরি করতে পারে। তারপর আসছি অভ্যন্তরীণ জনগোষ্ঠী, ইন্টারনাল পাবলিকস। এরা কারা? এরা হচ্ছে প্রতিষ্ঠানের শ্রমিক, স্বেচ্ছাসেবক, পরিচালনা পর্ষদ, এবং এদের নিয়েই কিন্তু অভ্যন্তরীণ জনগোষ্ঠী গঠিত। এদের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠান এবং বৃহত্তর জনগোষ্ঠীর উপর প্রভাব ফেলে। এই হলো ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ এবং তাদের প্রভাব। এই তোমাদের বইয়ে কিন্তু তোমরা পাবা দুই রকমভাবে, যে ব্যষ্টিক পরিবেশ উপাদানসমূহ সম্বন্ধে আলোচনা করো। সেই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো আমাদের মার্কেটিং এনভায়রনমেন্টকে কীভাবে প্রভাবিত করে, সেটা আর একটা কোয়েশ্চেন। ব্যাপারগুলো কিন্তু আমি দুটাই কিন্তু আমি আলোচনা করে ফেললাম, একটু খেয়াল করো। হ্যাঁ, বইয়ে তোমরা এগুলো সবই পাবে। এরপর আসি আমার সামষ্টিক পরিবেশের সংজ্ঞা। সামষ্টিক পরিবেশ কোম্পানির বাজারজাতকরণ কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে, যেমন পক্ষ, শক্তি, সত্তা এবং পারস্পরিক অবস্থানকে প্রভাবিত করে। দেখো, কোম্পানির বাজারজাতকরণ কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে এমন পক্ষ, শক্তি, সত্তা ও পারিপার্শ্বিক অবস্থাকে সামষ্টিক পরিবেশ বলে। ফিলিপ কটলার কি বলেছে দেখো, ফিলিপ কটলার এবং গ্রে আর্মস্ট্রং কি বলেছেন? তিনি বলেছেন
The macro environment consists of broader forces that affect the actors in the micro environment. আমরা সামষ্টিক পরিবেশে কিছু বৈশিষ্ট্য দাঁড় করতে পারি, তোমরা বইয়ে পাবা। বইয়ের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যে মেন বৈশিষ্ট্যগুলো আমি বলি। সামষ্টিক পরিবেশ কতগুলো পক্ষ, শক্তি এবং সত্তা ও পারিপার্শ্বিক অবস্থার সমষ্টি। এই পরিবেশ সামষ্টিক পরিবেশ ব্যষ্টিক পরিবেশকে ঘিরেই থাকে কিন্তু। তারপর হচ্ছে কোম্পানি সামষ্টিক পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই পরিবেশ মার্কেটিং কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে এবং সামষ্টিক পরিবেশ কোম্পানির জন্য কখনো সুযোগ আবার কখনো হুমকি নিয়ে আসতে পারে। এই হলো সামষ্টিক পরিবেশ সম্বন্ধে একটা সম্যক ধারণা। এরপর আমরা যাই সামষ্টিক পরিবেশের উপাদান। জনসংখ্যা পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ। এই পরিবেশগুলো নিয়ে কিন্তু সামষ্টিক পরিবেশ গঠিত হয়। জনসংখ্যা পরিবেশে প্রথমে যাই আমরা। জনসংখ্যা পরিবেশ বলতে আমরা কি বুঝি? যে কোনো নির্দিষ্ট এলাকা, দেশ বা সমগ্র পৃথিবী জনসংখ্যার বন্টন ও পরিসংখ্যান পর্যালোচনা বাজাতকারীর নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার পরিমাণ, ধর্মের পার্থক্য, জীবনধারণ পদ্ধতির পার্থক্য ইত্যাদি জনগণের ভোগের পরিমাণ, ক্রয়াভ্যাস, রুচি প্রভৃতিতে পার্থক্য সৃষ্টি করে। তাই জনসংখ্যার বয়স, কাঠামোর পরিবর্তনশীলতা, পারিবারিক পরিবর্তনশীলতা, ভৌগোলিক স্থানান্তর ইত্যাদি বিষয় মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ দেখো, জনসংখ্যার বয়স, কাঠামো, পরিবর্তনশীলতা। আমরা জনসংখ্যা পরিবেশকে বিভিন্ন ভাগে ভাগ করেছি। প্রথমে আসছে জনসংখ্যার বয়স, কাঠামো, পরিবর্তনশীলতা। এখানে জনসংখ্যার সাধারণত শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ ইত্যাদি নিয়েই কিন্তু বিভক্ত। এবং এখানে একটা এক্সাম্পল দিতে পারি যে জন্মহার বেশি হলে কি হয়, তখন শিশু পণ্যের চাহিদা কিন্তু বৃদ্ধি পায়। যে জনসংখ্যার কত অংশ পণ্যের সম্ভাব্য ব্যবহারকারী হতে পারে তা কিন্তু বাজারজাতকারীকে জানতে হবে। তারপরে আসছি পারিবারিক পরিবর্তনশীলতা। পারিবারিক পরিবর্তনশীলতা বলতে এখানে আমাদের পরিবারের যে পরিবর্তনগুলো হয়, যেমন ধরো আগে যৌথ পরিবার ছিল, এখন একক পরিবার, বেশিরভাগ একক পরিবারই হয়ে উঠছে। তাহলে কি হয়, আমাদের টিভির সাইজ ছোটো হয়ে যাচ্ছে, আমাদের একটা ওয়াশিং মেশিন লাগছে, আমাদের দেখাচ্ছে যে ছোটো ফ্রিজ লাগছে, ওভেন লাগছে, এগুলোর চাহিদা বাড়ছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের, এই পণ্যগুলো চাহিদা বাড়ছে, এগুলো পারিবারিক পরিবর্তনশীলতার কারণেই কিন্তু হচ্ছে। তারপর আসি জনসংখ্যার ভৌগোলিক স্থানান্তর। একটা ভৌগোলিক পরিবেশে কিন্তু বিভিন্ন রকম মানুষ থাকে, বিভিন্ন এলাকার মানুষ থাকে, বিভিন্ন দেশের মানুষ থাকে। এখন প্রতি বছর দেখাচ্ছে যে আমেরিকা, ইটালি, কানাডা, অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় মানুষ পাড়ি জমাচ্ছে এবং অন্য দেশ থেকেও কিন্তু আমাদের দেশে আসছে। এই যে ভৌগোলিক স্থানান্তরের কারণে মানুষের আয়, রুচি, অভ্যাসের বা ভোগের পরিবর্তন দেখা যাচ্ছে, এটাও কিন্তু মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব প্রভাব ফেলছে। তারপর আসছি অপেক্ষাকৃত শিক্ষিত ভোক্তা। এখন কিন্তু শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছে, বর্তমানে শিক্ষিত জনগণও দেশের সম্পদ, তাই না? এবং এদের ক্রয় আচরণ, এদের 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 একটা বিজ্ঞাপন দিলে কিন্তু এই শিক্ষিত জনগণ সেটা বুঝতে পারে, এই বিজ্ঞাপনের মানে বুঝতে পারে, তাদের ক্রয় আচরণটাও কিন্তু এই বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু প্রভাবিত করা যায়। এবং যোগাযোগ, তাদের সেবা, পণ্য পছন্দ, তাদের ডিফারেন্ট, এই জিনিসগুলো কিন্তু এই শিক্ষার হার বৃদ্ধির কারণে আমাদের এই মার্কেটিংয়ের প্রচারটাও, মার্কেটিংয়ে এই শিক্ষার হার বৃদ্ধিও কিন্তু আমাদের বাজারকরণের উপর প্রভাব পড়ছে। যেমন ধরো আমার একটা এক্সাম্পল দিতে পারি যে শিক্ষিত ভোক্তাদের কাছে বই, সংবাদপত্র, ম্যাগাজিনের গুরুত্ব সবসময় একটু বেশি, তাই না? তাই এগুলোর চাহিদা দিন দিন বাড়ছে। তারপর আসছে বৈচিত্র্যতা বৃদ্ধি। বৈচিত্র্যতা বৃদ্ধি বলতে যেহেতু বিভিন্ন দেশের জাতিগত, বর্ণগত, সংস্কৃতিগত, ধর্মীয়গত, মূল্যবোধের দিক থেকে পার্থক্য রয়েছে, তাই হচ্ছে যে বৈচিত্র্যতা বৃদ্ধির কারণে কিন্তু ভোক্তা বাজারে বৈচিত্র্যটা আনতে হচ্ছে। এটাও কিন্তু খুব পরিবেশকে প্রভাবিত করছে, মার্কেটিংয়ের পরিবেশকে প্রভাবিত করছে। তারপর আসছি আমরা অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশকে আমরা কয়েক ভাগে ভাগ করেছি, আয়ের পরিবর্তন এবং ভোক্তার ব্যয় যে পরিবর্তন। এখন তোমরা জানো যে আয়ের পরিবর্তন হলে মানুষের
ব্যয় আয়ের পরিবর্তন হলে মানুষের আয়ের উপর ব্যয়ের একটা প্রভাব রয়েছে, তাই না? যেমন ধরো অতিরিক্ত মুদ্রাস্ফীতি, বেকারত্ব, কর হার, সেবার বর্ধিত মূল্য, অত্যাধিক দ্রব্যমূল্য, অর্থনৈতিক অনিশ্চয়তা ইত্যাদি কিন্তু আয়ের পরিবর্তনকে প্রভাবিত করে। ফলে সীমিত আয়ের চাকরিজীবীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আবার এই অবস্থায় অল্প আয়ের ভোক্তারা মিতব্যয়ী পণ্য ক্রয়ে আগ্রহী হয়ে ওঠে, দীর্ঘস্থায়ী এবং বিলাসজাত পণ্যের ক্রয় স্থগিত রাখে। এই জিনিসগুলো কিন্তু প্রভাব বিস্তার করছে। তারপর যাচ্ছি ভোক্তার ব্যয় ধাঁচে পরিবর্তনশীলতা। ভোক্তারা কোন কোন খাতে ব্যয় করবে সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। ভোক্তাদের যদি ভোক্তাদের আয়, জীবনযাত্রার ব্যয়, সুদের হার, সঞ্চয় প্রবণতা, ঋণ ব্যবস্থা, বাকিতে ও কিস্তিতে বিক্রয় ইত্যাদি কিন্তু পণ্য এবং সেবার বাজারে ব্যাপক প্রভাব ফেলে। ভোক্তার ব্যয় ধাঁচেও কিন্তু প্রভাবিত করে। সুতরাং ভোক্তাদের আয় আগের তুলনায় বাড়লেও প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় সঞ্চয় প্রবণতা কিন্তু হ্রাস পাচ্ছে। তারপর যাচ্ছি আমরা প্রাকৃতিক পরিবেশকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। কাঁচামালের ঘাটতি, দূষণ বৃদ্ধি, সরকারি হস্তক্ষেপ বৃদ্ধি, পরিবেশ সহায়ক কৌশল এবং চর্চা। কাঁচামালের ঘাটতি হলে এখানে আমাদের কিছু নবায়নযোগ্য, কিছু অনবায়নযোগ্য শক্তি রয়েছে, এগুলো মাথায় রাখতে হবে। তাছাড়া যেমন ধরো তেল, গ্যাস, কয়লা ইত্যাদি খনিজ সম্পদ ব্যবহারের খরচ বাড়ছে দিন দিন। তো এই কাঁচামালের ঘাটতি, তাছাড়া আমাদের যে কৃষি জমির হ্রাস পাচ্ছে, আমাদের ফসল কম উৎপাদন করতে পারছি, আমাদের দেখাচ্ছে যে এই বিশ্বব্যাপী একটা সংকটের মধ্যে দিয়ে পড়তে পারে আমাদের, যদি করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে। সব কিছু মিলিয়ে আমাদের সামনে কী দিন আসছে আমরা জানি না। তবে এই মার্কেটিংয়ের ক্ষেত্রে কাঁচামালের ঘাটতি একটা বিশাল বড় প্রভাব সৃষ্টি করে। দূষণ বৃদ্ধি বলতে আমি দেখো না আমাদের এখন কি হচ্ছে, যে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, গাড়ি ঘোড়ার কালো ধোঁয়া, উচ্চ শব্দ, এই সব কিছু, ওজোন স্তরের পরিবর্তন এবং প্লাস্টিক পলিথিনের ব্যবহার, এই সব কিছু কিন্তু আমাদের দূষণ বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে ক্ষতি করছে। সরকার যদি বেশি বেশি হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে সোচ্চার হয়, সেক্ষেত্রেও কিন্তু সরকারি আইন বা নিয়ন্ত্রণ যদি বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই বাজারকরণের প্রভাব বিস্তার করে সেই জিনিসগুলোও কিন্তু। হ্যাঁ, পরিবেশ সহায়ক কৌশল এবং চর্চা। পরিবেশ সহায়ক কৌশল এবং চর্চা বলতে এখানে বোঝাচ্ছে যে বাজারকারীর সামাজিক দায়িত্বশীলতা, সরকারি হস্তক্ষেপ, ভোক্তাদের সচেতনতা, পরিবেশ সংগঠনের আন্দোলন ইত্যাদি কারণে কিন্তু পরিবেশ সহায়ক কৌশল এবং চর্চা উন্নয়নের প্রতি ঝুঁকছে, এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। ঠিক আছে, তারপর আমরা যাই প্রযুক্তিগত পরিবেশের মধ্যে আসছে দ্রুত গতিতে প্রযুক্তিগত পরিবেশে পরিবর্তন। দেখো আমরা এই তো খুব দ্রুত সব কিছু পরিবর্তন হচ্ছে। আমরা দেখো মোবাইল আগে নিতাম, মোবাইলে জাস্ট কথা বলতাম, মোবাইলে ছবি দেখার কথা ভাবতেই পারতাম না, ভিডিও কলের কথা ভাবতেই পারতাম না। এই যে তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি আমরা, এটাকে ভাবতেই পারতাম না আমরা, কিন্তু এখন এটা পসিবল হচ্ছে। এই দ্রুত প্রযুক্তিগত পরিবেশ পরিবর্তনের কারণে কিন্তু আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রভাব বিস্তার করছে। তারপর হচ্ছে নতুন বাজার এবং সুযোগ। এখানে প্রযুক্তি বাজারকারীর জন্য নতুন বাজার এবং নতুন সুযোগ সৃষ্টি করছে। এখানে যেমন ধরো আমরা এখন রোবটের ব্যবহার হচ্ছে, রোবটের বাজার সৃষ্টি হচ্ছে। ফটোকপি, কার্বন পেপার শিল্পের কথা বলা যেতে পারে, কম্পিউটার টাইপরাইটার শিল্প বলা যেতে পারে, যে এগুলো অনেক সহজ হচ্ছে আমাদের, এগুলোর নতুন বাজার সৃষ্টি হচ্ছে, এবং এগুলোর এই বাজারকারীকে পুরাতন স্থলে নতুনত্ব প্রবর্তনের মাধ্যমে নতুন বাজার এবং নতুন সুযোগের পিছনে কিন্তু ছুটতে হচ্ছে। তারপর যাচ্ছি আমরা পার্থক্যকৃত গবেষণা এবং উন্নয়ন ব্যয়। এই নতুন বাজারজাতকরণের কারণে কিন্তু, এই নতুন কিছু বাজারে আসার কারণে কিন্তু আমাদের গবেষণা দেখা দিচ্ছে, এবং উন্নয়নের ব্যাপারটাও মাথায় আসছে আমাদের এখন। হ্যাঁ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অধিক নিয়ন্ত্রণ বলতে পণ্য জটিলতা বাড়ার কারণে জননিরাপত্তা বিধানের লক্ষ্যে সরকার অতিমাত্রায় নিয়ন্ত্রণ আরোপ করছে। এটাকে বলা বোঝাচ্ছে। যেমন ধরো যে ওষুধ নীতি আছে 1982, আমাদের আরও কিছু যেমন ধরো যে বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য সামগ্রী অধ্যাদেশ 1559, ওজন এবং পরিমাপের মান সম্পর্কিত অধ্যাদেশ 1982। এই যে এই নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন আইন স্টাবলিশ হচ্ছে, এগুলো কিন্তু বাজারকারীকে এসব আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কিন্তু জনস্বাস্থ্যের জন্য নিরাপদ এবং নিরাপত্তামূলক পণ্য এবং সেবা বাজারকরণ করতে হচ্ছে। ঠিক আছে, তারপর আমরা যাই রাজনৈতিক পরিবেশের মধ্যে আমরা ওটাকে আবার দুভাগে ভাগ করেছি। একটি হচ্ছে ব্যবসায় নিয়ন্ত্রণকারী আইন, আরেকটি হচ্ছে নৈতিক এবং সামাজিক দায়িত্বশীলতার কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ। এই যে ব্যবসায় নিয়ন্ত্রণকারী আইন, এখানে
ব্যবসা নিয়ন্ত্রণকারী আইন বলতে যে বিশ্বের অধিকাংশ দেশে মুক্ত বাজার অর্থনীতির দিনেও কিন্তু ব্যবসাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারি আইন প্রণীত হচ্ছে। এখানে যেমন ধরো আমরা বিভিন্ন আইনের কথা বলতে পারি, বা তোমরা ইন্টারে পড়েছো ট্রেডমার্ক অ্যাক্ট 1940, প্যাটেন্ট আইন 1911, তারপর হচ্ছে যে ধূমপান এবং তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2005। এই যে এগুলো ক্রমবর্ধমান আইনের মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে। তারপরে আমরা যাচ্ছি সরকারি সংস্থার পরিবর্তনশীল ভূমিকা। আইন কানুন ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা তা দেখাশোনার জন্য বিভিন্ন সরকারি সংস্থা কাজ করছে, যেমন ধরো ভ্রাম্যমাণ আদালত, বাংলাদেশ ওষুধ প্রশাসন, বিএসটিআই, টিসিবি ইত্যাদি। এরাও কিন্তু এই কাজগুলো করছে, খুব গুরুত্বপূর্ণ, খুব মানে কড়াকড়িভাবে বলতে গেলে, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে সরকারি সংস্থার পরিবর্তনশীল ভূমিকা, এগুলো কিন্তু প্রচুর প্রভাব বিস্তার করছে এই সংস্থাগুলো। তারপর আসছি নৈতিক ও সামাজিক দায়িত্বশীলতা কার্যক্রমের উপর গুরুত্ব আরও। আমরা যেটা বলি, সবসময় বলি যে আমরা শুধু যে ব্যবসা করে যাবো তা না, আমাদের পরিবেশের উপরে কিছু দায়িত্ব রয়েছে। কারণ আমাদের সার্ভাইভেবিলিটির জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য, আমাদের নিজের বর্তমানে সার্ভাইভেবিলিটির জন্য কিন্তু আমাদের পরিবেশকে টিকিয়ে রাখতে হবে। সুতরাং এই জিনিসগুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে ইদানিং বেশি। ভোক্তাবাদ এবং পরিবেশবাদ আন্দোলনও জন্য বৃদ্ধি পাচ্ছে। এই যে যেমন ধরো আমরা যে এখন মাঝখানে আমরা খুব কম বেরোচ্ছিলাম, যেহেতু লকডাউনের কারণে আমাদের প্রকৃতির মধ্যে দূষণের প্রবণতা অনেক কমে গিয়েছিল, গাড়ি ঘোড়া কম চলছিল, এবং এই যে নির্মল বাতাস ঢাকা শহরে আমরা পেতাম, সেটা কিন্তু আবার সেই দূষিত বাতাস চলে আসছে। আমরা আবার পরিবেশকে দূষিত করছি। এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফিউচার এগুলোর উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের স্বাস্থ্য, আমাদের সুস্থতা, এগুলো সব কিছু কিন্তু এই পরিবেশের উপরও কিন্তু নির্ভর করছে। সুতরাং এই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আসছি সাংস্কৃতিক পরিবেশ। সংস্কৃতি মানে কি? সংস্কৃতি হচ্ছে সমাজের রীতিসিদ্ধ আচরণ, তাই না? সমাজে প্রচলিত মৌলিক মূল্যবোধ, বিশ্বাস, নৈতিকতা, রীতিনীতি, অভ্যাস, আচার আচরণ, চিন্তাধারা, শিক্ষার মান, ধর্মীয় অনুভূতি, প্রত্যক্ষণ অগ্রাধিকার, পোশাক আশাক প্রভৃতি সমষ্টি কিন্তু সংস্কৃতি, তাই না? এই সংস্কৃতিকে আমরা কয় ভাগে ভাগ করেছি? মূল্যবোধের স্থিরতা এবং মূল্যবোধের পরিবর্তনশীলতা। মূল্যবোধের স্থিরতা বলতে যেটা বোঝাচ্ছে যে প্রতিটা সমাজে মানুষের কতগুলো মৌলিক বিশ্বাস এবং মূল্যবোধ থাকে, এগুলো কিন্তু সহজে পরিবর্তন করা যায় না। যেমন ধরো আমরা ঈদের সময় কী পরি? পায়জামা পাঞ্জাবি পরি, তাই না? আমাদের দেশে বাঙালিদের প্রিয় পোশাক কি? মেয়েদের জন্য মেয়েরা শাড়ি পরতে পছন্দ করে। তারপর আমাদের যেটা হচ্ছে, আমরা যেহেতু আমাদের বেশিরভাগ এখানকার মানুষ ইসলাম ধর্মের, আমরা মদ এগুলো আমরা খাই না, হ্যাঁ, এগুলো আমাদের ধর্মে নিষিদ্ধ। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের মূল্যবোধের সাথে যায় না। এই এগুলো কিন্তু স্থির, এগুলো চেঞ্জ হবে না, ঠিক আছে। কিন্তু বিদেশে দেখবে যে অল টাইম বিয়ার খাচ্ছে, ওদের কাছে এটা ইউজ টু, ওরা খুব ব্যাপারগুলো নিয়ে খুব ফ্যামিলিয়ার। কিন্তু আমাদের মূল্যবোধ কিন্তু এখানে স্থির একদম। সুতরাং আমাদের সংস্কৃতিটা পারমিট করে না। তো এই টাইপের ব্যাপারগুলো বোঝাচ্ছি এখানে। তারপর মূল্যবোধে পরিবর্তনসমূহ। এখানে মূল্যবোধের পরিবর্তনসমূহ যেটা বোঝাচ্ছে যে এটা মূল্যবোধও কিন্তু পরিবর্তন হচ্ছে অনেকাংশে। যেমন ধরো আমাদের পোশাক আশাক, আমাদের সব কিছু দেখাচ্ছে যে আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করছি। মেয়েরাও এখনও জিন্স পরছে, টি শার্ট পরছে, যেটা আগে ভাবাই যেত না, হ্যাঁ। এবং হচ্ছে ছেলেরা এখন বড় চুল রাখছে, ছেলেরাও অর্নামেন্টস পরছে, কানে দুল পরছে। সো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আগে আমরা কল্পনা করতে পারতাম না, কিন্তু এগুলো এখন হচ্ছে। এগুলো কিন্তু সংস্কৃতির মধ্যে পড়ছে। তো মার্কেটিং করতে গেলে, বাজারজাতকরণ ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যাপারও কিন্তু ভাবতে হয়। যেমন ধর একটা ব্যাপার, যেমন ট্যাটু আমাদের ধর্মে নিষিদ্ধ, ইসলাম ধর্মে, কিন্তু এখন অনেকে ট্যাটু করছে। তো এই মূল্যবোধের পরিবর্তনে কিন্তু হচ্ছে। ট্যাটু ব্যবসায়ীরাও কিন্তু নতুন নতুন ট্যাটু ব্যবসায়ী সংস্থা গড়ে উঠছে, তারা ট্যাটু করে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। এটাকে বলা হচ্ছে মূল্যবোধী পরিবর্তন সমূহ। তো এই হলো সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ এবং তাদের প্রভাব আমাদের পরিবেশের উপরে, বাজারজাতকরণ পরিবেশের উপরে। আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা যাব ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশের মধ্যে যে বেসিক পার্থক্য রয়েছে। তোমরা বইয়ে এগুলো সবই পাবা, পার্থক্যগুলো আমি এখানে লিখিনি, জাস্ট এর কি পয়েন্টগুলো লিখেছি, তোমরা বইয়ে সবগুলোই পাবা, ঠিক আছে। সংজ্ঞার ক্ষেত্রে যদি যাই তাহলে কি পাবো? যে ব্যষ্টিক পরিবেশ কি? সরাসরি প্রভাবিত করে আমাদের বাজারজাতকরণ কার্যক্রমকে, ঠিক আছে। এবং সামষ্টিক পরিবেশ কি হয়?
পরোক্ষভাবে প্রভাবিত করে। অবস্থানের ক্ষেত্রে যদি যাই তাহলে কি পাবো? ব্যষ্টিক পরিবেশ কোম্পানির কাছাকাছি অবস্থান করে। সামষ্টিক পরিবেশ কি করছে? সামষ্টিক পরিবেশ ব্যষ্টিক পরিবেশকে ঘিরে অবস্থান করছে। প্রভাবের ক্ষেত্রে যদি যাই তাহলে কি হয়? এ পরিবেশ বাজারকরণ কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করছে এবং সামষ্টিক পরিবেশ কি করছে? পরোক্ষভাবে প্রভাবিত করছে। নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি যাই, নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বানানটা ভুল আছে, ক্ষমা করো, হ্যাঁ খেয়াল করিনি। ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ কোম্পানির নিয়ন্ত্রণে থাকে, আর সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ কোম্পানির নিয়ন্ত্রণে থাকে না। উপাদানের ক্ষেত্রে যাই, উপাদানের ক্ষেত্রে কি হয়? ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে কোম্পানি সরবরাহকারী, যেগুলো আমরা পড়লাম আর কি, ওদের উপাদানগুলো ডিফারেন্ট এবং সামষ্টিক পরিবেশ উপাদানগুলো কিন্তু ডিফারেন্ট। আওতা, আওতা মানে অ্যারিয়া বোঝাচ্ছে। ব্যষ্টিক পরিবেশের আওতা কি? ক্ষুদ্র। সামষ্টিক পরিবেশের আওতা অবভিয়াসলি অনেক বড়। পূর্বানুমান, পূর্বানুমানের ক্ষেত্রে কি বলা যায়? যে ব্যষ্টিক পরিবেশ বা এর পরিবর্তন সম্পর্কে পূর্বানুমান করা যায়, আর সামষ্টিক পরিবেশের ক্ষেত্রে পূর্বানুমান করা যায় না। পরিবর্তনশীলতা, ব্যষ্টিক পরিবেশ কম পরিবর্তনশীল আর সামষ্টিক পরিবেশ অধিক পরিবর্তনশীল। গতিশীলতা, গতিশীলতায় আমরা বলতে পারি যে ব্যষ্টিক পরিবেশ কম বৈচিত্র্যময় এবং গতিশীল। সামষ্টিক পরিবেশ কি? সর্বাধিক বৈচিত্র্যময় এবং গতিশীল। সামষ্টিক পরিবেশ নিয়ে আসলে কোনো ফোরকাস্ট করা যায় না, এই জন্য এটাকে বলা হয় অনিয়ন্ত্রণযোগ্য পরিবেশ। উৎপত্তি, উৎপত্তির ক্ষেত্রে বলা যেতে পারে ব্যষ্টিক পরিবেশ ইংরেজি শব্দ মাইক্রো এনভায়রনমেন্ট থেকে উৎপত্তি, আর সামষ্টিক পরিবেশের ইংরেজি শব্দ ম্যাক্রো এনভায়রনমেন্ট থেকে উৎপত্তি হয়েছে। এইগুলো হলো সামষ্টিক এবং ব্যষ্টিক পরিবেশের মধ্যে বেসিক পার্থক্য। আচ্ছা, লাস্ট কোশ্চিন মনে হয় এটা তোমাদের বইয়ে, যে ভোগের উপর বাজাতকরণের পরিবেশের প্রভাব। এখন আমরা বাজাতকরণ পরিবেশের উপর অনেক কিছুই, বাজাতকরণ পরিবেশকে অনেক কিছুই প্রভাবিত করে, ব্যষ্টিক সামাজিক পরিবেশ প্রভাবিত করছে, কিন্তু ভোগের উপরও কিন্তু এর প্রভাব রয়েছে। যেমন ধরো আমরা এখানে বলতে পারি প্রথমে পারিবারিক প্রভাব। পারিবারিক প্রভাবের মধ্যে আসে বয়স। স্বাভাবিক ব্যাপার, তুমি যেটা ভোগ করছো তোমার বাবা মা সেটা ভোগ করতে পছন্দ করে না। এখানে তুমি ইন্টারনেট ইউজ করছো, আমাদের বাবা মারা দেখাচ্ছে ইন্টারনেট ইউজ করে না, আমরা ইন্টারনেট ছাড়া থাকতে পারছি না, আমরা মুভি দেখছি, আমরা নেটফ্লিক্স নিচ্ছি, আমাদের বাবা মারা কিন্তু নেটফ্লিক্সে মুভি তাদের মাথায় আসছে না। হ্যাঁ, সো বয়স ভেদে কিন্তু এই ভোগের ব্যাপারগুলো কিন্তু আসে, তোমরা সেটা ভালোভাবে জানো। বৈবাহিক অবস্থা, একজন বিবাহিত অবিবাহিত দম্পতির মধ্যে দেখাচ্ছে, একজন বিবাহিত এবং অবিবাহিত যারা রয়েছে তাদের সংসারের জিনিসপত্র কেনার মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে, এটাই বোঝাচ্ছি এখানে। তারপর হচ্ছে পরিবারের আয়তন। পরিবারের আয়তন, একক এবং যৌথ পরিবারের ব্যাপারটা যেমন আসি, এখানে তাদের একক পরিবারের ভোগের অভ্যাস এবং যৌথ পরিবারের ভোগের অভ্যাস পৃথক। সো এখানে এটাও কিন্তু খুব প্রভাব বিস্তার করছে। আয়ের ক্ষেত্রে আসছি, পরিবারের আয় বেশি হলে ভোগও বাড়ে, আবার আয় কম হলে ভোগের মাত্রা কমে যায়, তো এটাও কিন্তু প্রভাবিত করছে। তারপর আসছি সামাজিক প্রভাব। সামাজিক প্রভাব অবশ্যই সমাজে বিভিন্ন শ্রেণীর লোক বাস করে, যেমন চাকরিজীবী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, ব্যবসায়ী। তো তাই এই বিভিন্ন সেক্টরের উপর ডিপেন্ড করেও কিন্তু প্রভাব, এই এদের ভোগের উপরও কিন্তু বাজাতকরণের পরিবেশের প্রভাব পড়ছে। তারপর আসছি ব্যবসায়ের প্রভাব। ব্যবসায়ের প্রভাবে যাই, ব্যবসায় প্রভাবের মধ্যে পড়ছে মূল্যের স্থিতিশীলতা, চাহিদা এবং যোগানের সমন্বয় বিধান এবং বাজাতকরণ উন্নয়ন কর্মসূচি। এই সব কিছু কিন্তু ব্যবসায়ের প্রভাবের মধ্যে পড়ছে। মূল্যের স্থিতিশীলতা বলতে বোঝাচ্ছে যে মূল্য কমলে ভোগ বাড়ে, মূল্য বাড়লে ভোগ কমে, এই ব্যাপারটা। হ্যাঁ, আর চাহিদা যোগানের সমতা বিধান বলতে বোঝাচ্ছে যে চাহিদা এবং যোগান, তোমার চাহিদা অনুযায়ী যোগান থাকতে হবে, এই সমতা বিধান না থাকলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, সেখানে জনগণের ভোক্তাদের মধ্যে অসন্তুষ্টি দেখা দিতে পারে। তারপর আসছে বাজাতকরণ উন্নয়ন কর্মসূচি। পণ্যের বৈচিত্র্য, বাজাতকরণ উন্নয়ন বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে পণ্যের বৈচিত্র্য, নতুন নতুন পণ্য সংখ্যা বৃদ্ধি ইত্যাদি, কিন্তু এগুলোকেই কিন্তু বোঝাচ্ছে। তারপরে আসি আমরা সংস্কৃতির প্রভাব এবং অর্থনৈতিক প্রভাব। সংস্কৃতি সম্বন্ধে আমি আর আলোচনা করবো না, আমি একটু আলোচনা করেছি। সংস্কৃতি সম্বন্ধে অনেক ডিটেইলে আলোচনা করা হয়ে গেছে, মূল্যবোধ, ধর্মীয় অনুভূতি, রীতিনীতি সব কিছু আমি আলোচনা করেছি। তারপরে আসছে অর্থনৈতিক প্রভাব। এগুলো কিন্তু অনেক প্রভাবিত করে। আয়, মূল্য, সঞ্চয়, বিনিয়োগ, উৎপাদনের প্রতিযোগিতা, মূল্যস্ফীতি, এই সব কিছু কিন্তু অর্থনৈতিক প্রভাবের মধ্যে পড়ছে। এইগুলোই হচ্ছে আমাদের ভোগের উপরে মার্কেটিং এনভায়রনমেন্টের একটা যে প্রভাব, সেটা এতক্ষণ আমি আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা চালিয়ে যেও। আল্লাহ হাফিজ।